আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। এই প্রত্যাশা শুভকামনায় আপনাদের সবাইকে আকুন হোমস ডায়েরির আরও একটি নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিওটা সকালে নাস্তা বানানো দিয়ে শুরু করলাম। আজকে অবশ্য ঘুম থেকে উঠতে আমার অনেকটাই লেট হয়েছে। ইদানিং আসলে একই টাইমে উঠা হচ্ছে না আগের মতো, যেহেতু জাহিন একটু রাত জেগে পড়াশোনা করে, তো ওর রাত জাগার উপর ডিপেন্ড করে আমার রাত জাগা। তো আপনাদের ভাইয়া হচ্ছে অলরেডি চলে গেছে, আর তাড়াহুড়োর মধ্যে আসলে আমি কখনোই নাস্তা খেতে পারি না, মানে খাবার খেতে পারি না। যার কারণে অনেক কাজ থাকলে দেখা যায় যে ফাঁকে ফুঁকে হয়তো বা একটা খেজুর অল্প একটু বাদাম খেয়ে নেই, দেন আস্তে ধীরে হচ্ছে সময় নিয়ে নাস্তাটা করি। তো আপনাদের ভাইয়া চলে গেছে, এখানে আমি জাহিনের জন্য হচ্ছে পরোটা ভেজে নিয়েছি। আর আজকের পরোটাগুলো না, ওই দিন যে শেয়ার করেছিলাম যে বেশ অনেক সময় ছিল, আমি ফ্রিজে রাখতে ভুলে গেছিলাম, যার কারণে কিন্তু পরোটাগুলো ফুলকো হয় নাই, মানে কেমন যেন একটা হয়ে গেছে। নর্মালি আমি পরোটা ফ্রোজেন করে রাখলেও ফ্রোজেন পরোটাও কিন্তু খুব সুন্দর ফুলে। তো পরোটা আর রুটির ক্ষেত্রে দেখবেন যদি ফুলকো না হয়, মানে মনটাই খারাপ হয়ে যায়। তরকারির যেমন কালার সুন্দর না আসলে ভালো লাগে না, রুটি পরোটার ক্ষেত্রে মনে হয় যে একটু ফুলকো না হলে কেমন যেন লাগে। তো আমি অফ ক্যামেরায় হচ্ছে ফাউজির জন্য স্কুল টিফিন রেডি করে নিয়েছি। ও হচ্ছে গোসলে স্কুলের জন্য রেডি হবে, আর জাহিনের আজকে কোনো একটা কারণে অফ ডে, তাই জন্যই ওকে চা পরোটাটা দিলাম। তা না হয় অফ ডে ছাড়া আসলে সকালবেলা চায়ের সাথে পরোটাটা খুবই কম দেওয়া হয়। দেখবেন যে বেশিরভাগ সময় হচ্ছে শনিবারে সেটা করে থাকি, মানে বাচ্চাদের স্কুল যেদিন না থাকে, কারণ জাহিনের যেহেতু একটু আইবিএসের প্রবলেম আছে। তো যাই হোক, আমি খুবই অল্প পরিমাণে চা নিয়েছি, কারণ বেশ অনেক দিন ধরে চেষ্টা করছি চাটা আবারও অ্যাভয়েড করার। তো নাস্তা পর্ব শেষে যা কিছু হয়েছিল ওগুলো আমি ক্লিন করে নিয়েছি। তো হঠাৎই মনে পড়লো যে গতকালকে তো পাপোশ ধুয়ে দিছিল, পাপোশগুলো হ্যাং করাই ছিল, পরে রাতের বেলা আবার হচ্ছে নিচে রেখে দিয়েছিলাম একদম ফ্লোরে, কারণ যদি বৃষ্টি আসে তাহলে আধ ভিজা পাপোশগুলো আবার ভিজে যাবে। তো আমার যে ছেঁড়া পাপোশ দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু নতুন লুক দেওয়া হবে ইনশাল্লাহ, যদি সময় সুযোগ থাকে আপনাদের সাথে শেয়ার করব। তো এই ফাঁকে গাছেও পানি দিয়ে নিচ্ছি। গাছগুলো আসলে আমি রিসেন্টলি রিপোর্টিং করেছি, কিন্তু এগুলোকে সেটিং না হওয়া অবধি পুরোপুরি যে ক্লিন করা সেটা করতে পারছি না। আর আমার এই বারান্দার তো অবস্থা খুবই বাজে, মানে খুবই বাজে, মানে খুবই বাজে, এত বেশি ধুলাবালিময়, যেহেতু একদম রোডের উপরে। তো গাছগুলোতে যখন খুব বেশি ধুলাবালি দেখতে পাওয়া যায় তখন কিন্তু মনটা খারাপ হয়ে যায়, আসলে কিছু করার থাকে না। তো গাছগুলোতে পানি দেওয়া শেষে আবার চলে আসলাম কিচেনে। আজকে কিচেনের বেশ কিছু কাজ করব, বিশেষ করে এই যে উপরের অংশটুকু দেখতে পাচ্ছেন, এভাবে দেখলে কিন্তু বোঝা যায় না, সামনাসামনি আসলে বোঝা যায় যে কোন জিনিসটা কেমন হয়েছে। এখানে কিছু জিনিস বাদে বেশিরভাগ জিনিসই ক্লিন করা লাগবে, তো সেগুলোই এখন হচ্ছে আমি করে নিব। তো তার আগে কাউন্টার টপটাকে ফ্রি করা লাগবে। আর এই যে দেখতে পাচ্ছেন এত এত থালাবাটি আজকে হয়েছে, কয়েক দফায় কিন্তু হয়েছে। তো বলতে পারেন যে সকাল থেকে আজকে ধোয়াধুয়ির উপরে ছিলাম। তো এখন হচ্ছে কাউন্টার টপটাকে ফ্রি করার জন্য প্রথমে এখানে সাইডে যে অর্গানাইজারটা থাকে সেটাকে ফ্রি করে নিচ্ছি। আর এই জিনিসগুলো যেহেতু একদম চুলার পাশে থাকে তাই জন্যই হয়তো বা একটু বেশি তেল ছিটছিটে হয়। তো কিচেনের বেশ কিছু জিনিস আমি এদিক সেদিক সরিয়ে নিচ্ছি, দেন কিচেনটাকে ক্লিন করে যার যার জায়গা মতো আবারও জিনিসগুলো রেখে দিব। আচ্ছা, গত ভিডিওতে সুপ্রিয় ঘরকন্যা আইডি থেকে দিদিভাই লিখেছিলেন, আপু আমার রাইস কুকারেরও প্রবলেম অনেক আগে থেকে, আমি ওরকম সাপোর্ট দিয়ে কাজ চালাচ্ছি, আমি কখনো কাউকে শেয়ার করিনি, কারণ কে কীভাবে নিবে। দিদিভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ সবসময় সুন্দর সুন্দর কমেন্টস করার জন্য। সত্যিই তাই, আমরা যখন কোনো একটা কিছু শেয়ার করি তখন কিন্তু অনেক ভাবনাই মাথায় আসে, তবে এমন ছোট ছোট অনেক বিষয় থাকে যেটা হয়তো বা একজনের কাছে খুবই সিলি একটা ব্যাপার, আরেকজনের কাছে ওইটাই দেখা যায় অনেক বেশি হেল্পফুল একটা টিপস হয়ে যায়। তো আসলে এক একজনের দৃষ্টিভঙ্গি এক এক রকম, তো যে যার দৃষ্টিভঙ্গি থেকে যেভাবে চিন্তা করে। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু কাজগুলো করে নিচ্ছিলাম। আসলে এত থালাবাটি একটার পর একটা ধোয়া হয়েছে, এখন মনে হচ্ছে রাখবো কোথায়, রাখারই তো জায়গা নেই এরকম মনে হচ্ছে। তো আস্তে আস্তে করে যার যার জায়গা মতো রাখছি, কারণ উপরের জিনিসগুলো কাউন্টার টপেই হচ্ছে নামাবো, তাই জন্য সবার আগে কাউন্টার টপটাকে ফ্রি করা লাগবে। তো গত ভিডিওতে কিন্তু আমাদের লাইফস্টাইল অফ দীপা থেকে দীপা আপু বলছিলেন যে
তুমি কি এখন ইলেকট্রিশিয়ান হয়ে গেলে নাকি টেম্পোরারি? তো আপু তোমাকে কমেন্টস করার জন্য অসংখ্য ধন্যবাদ। এত ব্যস্ততার মাঝেও যে তুমি কমেন্টস করো, সত্যি বলতে আপুর কমেন্টসটা পড়ে খুব বেশি মজা পেয়েছি, কারণ সেম কথাটা আপনাদের ভাইয়াও বলছিলেন। রিসেন্টলি একটা মানে ঘটনা ঘটে, সেটা হচ্ছে যে ফ্যানের স্পিড কমে গেছিলো, খুবই বাজে অবস্থা, মানে ইলেকট্রিশিয়ান ডাকবে। তো আমার কেন জানি মনে হয়েছে যে ফ্যানগুলো একটু ভালো মতন ক্লিন করলে ঠিক হয়ে যাবে। তো সত্যিই তাই, ফ্যানগুলো যখন ক্লিন করলাম, মানে আমরা ভেবে নিয়েছিলাম যে হচ্ছে ফ্যানগুলো সত্যি সত্যি নষ্ট হয়ে গেছে, রেগুলেটর চেঞ্জ করা লাগবে বা মিস্ত্রি ডাকা লাগবে। পরে বিশ্বাস করবেন কি না জানি না, জাস্ট ফ্যানটা ক্লিন করার পরে পুরোপুরি মানে একদম রাত আর দিন তফাৎ। তো পরে হচ্ছে আপনাদের ভাইয়া বলতেছিল যে মিস্ত্রি যে কাজটা করতো, তোমার ছোট্ট একটা আইডিয়া সেই কাজটা হয়ে গেছে। ইভেন এটার জন্য কিন্তু আমাকে সে পেও করেছে। তো যাই হোক, জানি না কথাগুলো কে কীভাবে নেবেন। আসলে অনেক সময় গল্পের ছলে দেখা যায় অনেক কথাই উঠে আসে। তো সবসময়ের মতোই বলবো, আমার ভিডিওতে বা আমার কাজে কোথাও যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে, প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সেই সাথে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। গত ভিডিওতে যেমন হীরা আপু আমাকে বলেছিলেন যে আপু রাইস কুকারের ব্যাপারে এই রিস্কটা না নেওয়াই ভালো, তো আমি কিন্তু খুব খুশি হয়েছি। সত্যি বলতে আমার বাসার যত ধরনের ইলেকট্রিশিয়ানের কাজ হোক বা যে কাজই হোক না কেন, সেটার রেসপন্সিবিলিটি কিন্তু আমার। মিস্ত্রি ডাকলেও আমাকেই ডাকাইতে হবে। মানে আপনাদের ভাইয়ার ব্যস্ততার অজুহাতের কারণেই হোক বা যে কারণেই হোক, এই দায়িত্বগুলো আমার কাঁধেই ভর করে। যার কারণে অনেক সময় যেগুলো করাতে পারি তো করাতে পারি, আর যেগুলো সম্ভব হয় না ওগুলো ওভাবে করে চালানোর চেষ্টা করি। না, তারপরেও আসলে এই ধরনের রিস্ক না নেওয়াই ভালো। দেখি আসলে রাইস কুকারটা এমন একটা প্রয়োজনীয় জিনিস যেটা আসলে প্রতিদিন কয়েকবার দরকার হয়। আর অ্যাক্সিডেন্ট তো আসলে অ্যাক্সিডেন্টই। তো সবাই সবার জন্য দোয়া রাখবেন, আল্লাহ সবাইকে সবসময় নিরাপদে রাখুক, সুস্থ রাখুক। তো আমি কিন্তু কথা বলতে বলতে এখানে যা কিছু ক্লিন করার দরকার ছিল ওগুলো কিন্তু ক্লিন করে নিয়েছি। আর উপরে যে জিনিসগুলো মুছে রাখার দরকার ছিল ওই জিনিসগুলো কিন্তু মুছে আমি রেখে দিয়েছি। মানে যে জিনিসগুলো ক্লিন না করে জাস্ট ভিজা একটা ন্যাকড়া দিয়ে মুছে নিলে হবে, ওগুলোকে আমি ওভাবে মুছে রেখে দিয়েছি। আর যে ক্লথটা মানে পেপারটা আমি দিয়ে রেখেছিলাম সেটাকেও একটু মুছে জাস্ট মানে উল্টে পাল্টে রেখে দিয়েছি উপরের অংশে। আর কাউন্টার টপটা যেমন ছিল ওভাবেই জিনিসগুলো রেখে দিয়েছি। তো এখন হচ্ছে রান্নার প্রস্তুতি নেব। কিছু রান্নার প্রিপারেশান আমি আগের দিনে করে রেখেছিলাম, আর বাদবাকিগুলো এখন নিয়ে নেব। তো বেশ লম্বা সময় কিচেনে কাজ করার পরে কিন্তু আর ধৈর্য থাকে না যে কিচেনে দাঁড়ায় দাঁড়ায় কাজ করব। তো তখন কিন্তু আমি কাটিং কুটিং নিয়ে একদম মানে হয় ডাইনিংয়ে চলে আসি, আর না হয় দেখা যায় বেডরুমে চলে যাই। বেশিরভাগ সময় দেখা যায় রান্নাবান্নাটাই শেয়ার করা হয়। রান্নাবান্নার আগের প্রস্তুতিটাতে যে কত পরিমাণ সময় দিতে হয় সেটা আমরা গৃহিণীরাই বলতে পারবো। আমার কাছে সবসময় মনে হয় যে রান্নাতে না যতটুকুন সময় লাগে তার থেকে অনেক বেশি সময় লাগে হচ্ছে প্রস্তুতি নিতে। তো অফ ক্যামেরায় সবসময় মানে বেশিরভাগ সময় প্রস্তুতি নেওয়া হয়, কারণ তা না হয় দেখা যায় কাজটাও অনেক বেশি লেট হয়ে যায়। আর মানে রান্না পাশাপাশি হচ্ছে প্রিপারেশান সব কিছু যদি একসাথে শেয়ার করা হয় ভিডিওটাও অনেক বেশি বড় হয়ে যায়। আমার আজকের ভিডিওটা অন্য দিনের থেকে একটু বড় হয়তো বা। তো আপুরা যারা আমাকে ভালোবেসে দেখেন, আমি যখন জানতে চাই ভিডিও কত সময়ের জন্য হলে ভালো হয়, তখন কিন্তু আমার অনেক আপুরাই বলেন না ঠিকই আছে, কারণ লাইফস্টাইল ব্লগগুলো তো মানে এমন হবেই। দেখা যায় একটা ভিডিওর মানে সামঞ্জস্যতা বজায় রাখতে গেলেও কিন্তু 14-15 মিনিটের মানে হয়ে যায়। তো এখানে বেশ কিছু পটল আমি ছুলে রেখে দিয়েছিলাম, কারণ পটলগুলো আর হচ্ছে করলাগুলো দেখা যায় নর্মাল ফ্রিজে রাখার 1-2 দিন পরে কীভাবে যেন নষ্ট হয়ে যায়। তো পটল কিন্তু ছুলে রাখলে বেশ কয়েকদিন ভালো থাকে। তো এখানে যতটুকুন লাগবে সেইটুকুন রেখে বাকিটুকুন আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর আলু কুচিটা করিয়েছিলাম হচ্ছে আমার হেল্পিং হ্যান্ডকে দিয়ে। তো আমি যখন কুটাকাটির কাজগুলো করছিলাম তারই এক ফাঁকে কিন্তু আজকের রান্নার মেনু অনুসারে মাছটা ভেজে নিয়েছি, পাশাপাশি হচ্ছে একটু মাছ ভর্তাও করে নিয়েছি। তো মাছ ভর্তাটা সার্ভ করে নিচ্ছি, কারণ সেম ফ্রাই প্যানে হচ্ছে আমি আলু ভাজিটা করব। তো যেহেতু মশলার বক্স টক্স সব ধুয়ে দিয়েছি, যার কারণে মশলাগুলো একদম মানে পলি ব্যাগ থেকেই নিচ্ছি। তো ভাবলাম যে একসাথে মশলাগুলো উঠিয়ে নিই, তা না হয় দেখা যাবে আবার বাতাস ঢুকলে মশলাগুলো নষ্ট হয়ে যাবে।
আমি এমনিতেও খুব বেশি দিনের জন্য মসলা আনাই না, কিন্তু যেটা হয় অনেক সময় আম্মা আসলে আর না হয় বাড়িতে গেলে উনি হচ্ছে একসাথে করে দিয়ে দেয়। আমাদের বেশিরভাগ সময় রাঁধুনির মশলাটাই খাওয়া হয়। ওইটা দিয়ে আমার কাছে মনে হয় যে একটা অন্যরকম মানে তরকারির টেস্ট হয়। আর এই ধরনের মশলাতে আমি একটু মানে ইনব্যালেন্স হয়ে যায় আমার কাছে, যেগুলো একদম হাতে শুকিয়ে তারপর করা হয় আর কি। তো মশলা উঠাতে গিয়ে দেখি যে লবণ একেবারেই শেষ, মানে একদম বলে না যে কাটায় কাটায় ওরকম। 2টা আইটেম করব, এই 2টার জন্যে যতটুকুন লবণ লাগবে ততটুকুনিই ছিল, মানে আর একটু বেশি না বা কম না। আলহামদুলিল্লাহ, কারণ এই টাইমে আসলে অনেক সময় কাউকে পাঠিয়ে তারপর হচ্ছে রান্নাটা করব, সেটাও সম্ভব না। অফ ক্যামেরায় আমি পেঁয়াজটা কুচি করে নিয়েছি। গত ভিডিওতে বাংলাদেশি ব্লগার নাসরিন আইডি থেকে নাসরিন আপু লিখেছিলেন যে আপু চাপা পুলি কখনো খাওয়া হয়নি, দেখে তো লোভ লাগছে। থ্যাংক ইউ সো মাচ আপু কমেন্টসের জন্য। সত্যি এই ধরনের কমেন্টস পেলে কিন্তু খুবই খারাপ লাগে যে যদি খাওয়াতে পারতাম। এই রেসিপিটা আসলে খুবই ইজি, তবে যেটা হয় আমাদের শহরের জীবনে কুমড়ো পাতা পাওয়াটা একটু টাফ হয়ে যায়। তবে আমাদের যারা হেল্পিং হ্যান্ড আছেন বা দারোয়ান চাচারা মামারা আছেন, ওনাদেরকে বললে কিন্তু ঠিকই কালেক্ট করে দেয়। তো জাস্ট পাতাটা যদি থাকে, মানে এটা খুবই সহজে করা যায়। সালমা আপু বলছিলেন যে কবে যে খাবো, তো সত্যিই খুব ইচ্ছে করে যদি কোনো একদিন খাওয়াতে পারতাম। যে জিনিসগুলো আসলে আমার নিজের খুব বেশি পছন্দের, সেই জিনিসগুলো কিন্তু সবসময় মন চায় যে প্রিয়জনদের যদি খাওয়াতে পারতাম। আর ইউটিউব প্ল্যাটফর্মটা এমন যে মানে কমেন্টসের মাধ্যমে হোক বা একজনের ভিডিও দেখার মাধ্যমে হোক, কিভাবে যেন একটা মানে বন্ডিং তৈরি হয়ে যায়, তখন কিন্তু ওই ফিলিংসটা কাজ করে যে এই জিনিসটা যদি অমুককে খাওয়াতে পারতাম। তো কথা বলতে বলতে কিন্তু আমি 2টা রান্নায় পাশাপাশি বসিয়ে দিয়েছি। এই চুলায় হচ্ছে মাছের তরকারিটা আর পাশের চুলায় হচ্ছে আলু ভাজি করব। তো আমাদের বাঙালিদের জাতীয় কিছু কড়াই থাকে না, তার মধ্যে আমার এই কড়াইটা হচ্ছে একটা। প্রত্যেকের ঘরে আমার মনে হয় এমন একটা কড়াই বা ফ্রাই প্যান থাকে যেটা মানে দেখতে খুবই বাজে থাকলেও ওইটাতেই কাজ করে সব থেকে শান্তির। তো এটাতেই হচ্ছে আমার মানে সেটা যাই করা হোক না কেন, একদম ভাজাভুজি করা থেকে শুরু করে মানে নতুন যত কিছুই কিনা হোক, পুরনো এই ফ্রাই প্যানের মতো আসলে মানে শান্তি পাওয়া যায় না কাজ করে। তো এখানে মশলাটা ভালো মতন কষিয়ে নেওয়ার পর কিন্তু আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো মতন কষিয়ে দেন হচ্ছে ঝোলের পানি অ্যাড করব। আর পাশের চুলায় হচ্ছে মাছের ডিম দিয়ে আলু ভাজি করছি। তো মাছের ডিম দিয়ে আলু ভাজিটা আমি এক এক সময় এক একভাবে করি। আজকে যেভাবে করছি, মাছের ডিম আর আলু কচির মধ্যে একই সাথে মশলা উঠিয়ে নিয়ে খুব ভালো মতন মিক্স করে নিয়েছি। মিক্স করে নেওয়ার পর ডিমের মধ্যে যে এক্সট্রা একটা ময়লা থাকে যেটা ফেলে দিতে হয়, সেটাকে ফেলে দিয়েছি। তো প্রথমে আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, দেন হচ্ছে অল্প একটু পানি দিয়ে, মানে আলুটা যেন সিদ্ধ হয় ওই রকম একটু পানি দিয়ে আলুটা ভালো মতন সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি আবার ওইটাকে হচ্ছে বাগার দিব। পুরো রেসিপিটাই ডিটেলসে বললাম, কারণ অনেক সময় নিজেও ভুলে যাই। অনেক দিন পর পরই কিন্তু এই খাবারটা করা হয়, কারণ মাছের ডিমটা তো সবসময় অ্যাভেলেবল থাকে না। তো তরকারিগুলো বসিয়ে এদিকে হচ্ছে আমি আরও বেশ কিছু কাজ করে নিব। যে জিনিসগুলো ক্লিন করতে হবে সেগুলো আমি আলাদা করে নিয়েছি। এখানে কিছু জিনিস আমি ক্লিন করব, আর কিছু হচ্ছে আমার হেল্পিং হ্যান্ডের মাধ্যমে করব। তো বলতে পারেন যে শুধু উপরে না, নিচেও যে জিনিসগুলো ছিল সেগুলো একটু মানে দেখে নিচ্ছিলাম। কিছু জায়গা অনেক বেশি নোংরা হয়েছে। তো অনেক সময় আমাদের কিচেনে হোক ঘরেই হোক, দেখবেন যে কিছু কিছু জায়গা এমন থাকে যেটা হয়তো বা বেশ অনেক দিন পর পর আমরা ক্লিন করি, আর ওইটাও খুব বেশি চোখেও পড়ে না। আর ওইখানে চালের মানে বস্তা দেখতে পাচ্ছেন, যেহেতু এই জিনিসগুলো ক্লিন করব তার কারণে কিন্তু আমি চালটা আর মানে বক্সে রাখিনি, ওভাবে করে রেখে দিয়েছি। তো এখানে বারান্দায় নিয়ে আসলাম যে এখান থেকে কিছু জিনিস হচ্ছে হেল্পিং হ্যান্ডের জন্য রাখবো, আর কিছু হচ্ছে আমি ধুয়ে নিব। তো আমার 2টা রান্নাই হয়ে গেছে। আজকে আর সার্ভ করব না, যেহেতু কাউন্টার টপে জায়গা নেই। আর কিছুটা খাবার অবশ্য আমি উঠিয়েও রাখবো, মানে কালকে সকালের জন্য ভাজিও কিছুটা উঠায় রাখবো, তরকারিও। তো এই সময়ে আমার প্রচণ্ড ক্ষুধা পেয়ে গেছে। এখন গোসল না করে দেখা যাবে মানে খাওয়াতেও শান্তি লাগবে না। তো ভাবলাম যে আখের রস দিয়ে একটু ব্রেড খেয়ে নেই।
তো এই ছিল আমার আজকের ভিডিও। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। ভিডিওর ভুল ত্রুটিগুলোও জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া রাখবেন। আপনাদের সবার জন্য সবসময় মন থেকে অনেক অনেক দোয়ার ভালোবাসা থাকবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।